আমি মাঝারি মাপের নেতা। এরপর আমাকে আরো উপরে উঠতে হবে, হতে হবে আরো বড় মাপের নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী। তার জন্য আমার পায়ের নিচে জমে থাকা কিছু দুর্গন্ধযুক্ত পাককে আমাকে দু হাতে সরাতেই হবে, ভুলে যেতে হবে আমাকে সব পুরনো দিনের ইতিহাস। সেই সুযোগ তোকে আমি দেবো না রে শয়তানি। আমি তোকে খুন্না করে দেবে, তুমি চরণে আমি রোপণ করছিলাম আমার চোখের পক্ষে বড্ড মুক্ত করতে। আজ আমি মূল সমেত উপরে ফেলবে। বাবার ধর্মের সিঁড়ি আজ আমি এত উপরে উঠে এসেছি। যখন ধর্ষণ দিয়ে শুরু আমার রাজ্যাভিষেক, তাই খুনের রক্তে হোলি খেলাটা তুমি মানবী না তুমি ডাকিনি? বাংলাদেশের জীবন রক্ষা করতে ভগবান। বাবু আমাকেও তো একটা সহমত আছে। নিত্যানন্দ ঠাকুরকে মারা রতিকান্ত শহরে এজেন্ট মারার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আসামিকে ফেলে দিল আর সঙ্গে বের বসে যাও। যাও বাজাও, আর হাজাতে যাতে তুমি ভালো থাকতে পারো। তুমি তোমার ছেলের মৃত্যু সংবাদটা যাবে। শুনে রেখে দে আমার সন্তান, এই সন্তান সমাজ সংসার
শুধু চোখে জল দিয়ে নয়, আগুন দিয়ে নেভানো ওই দিব্য জ্যোতি, যে জ্যোতি শুধু আমার এই সন্তানকে বড় করে দেবে সমাজ সংসারে প্রতারণা, রক্তের মায়ের স্মৃতি। সকলের আশীর্বাদ মাথায় রেখে বৈষ্ণব কবি জ্ঞানদাসের পাদস্পর্শে সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি কামরা নবরঙ্গের প্রথম নিবেদন, রক্তে রাঙা মায়ের স্মৃতি। রচনা কানন কুমার মাইতি, নির্দেশনায় উত্তম মিস্ত্রি, সহ-নির্দেশনায় আবুল শেখ, রূপসজ্জায় অগ্রগামী নাট্য সংস্থা বর্ধমান, আলো ধ্বনি সাথী লাইট অ্যান্ড সাউন্ড বর্ধমান, কণ্ঠসঙ্গীত বাপি ব্যানার্জি, আবহ সঙ্গীত বিপদকরণ পাল, পরিবেশনায় কান্দ্রা নবর সঙ্গের কলাকুশলী সভ্যবিন্দু। শুরু করছি 1423 মৌসুমের এক জীবনমুখী সামাজিক যাত্রাপালা, রক্তে রাঙা মায়ের স্মৃতি। অভাবে আগুনে সংসার চলছে, গরিবের পেট চলছে, ক্ষুধার্ত আগুনে স্নেহ ছাই হয়ে যাচ্ছে, আর অশিক্ষিত বেঙ্গলের সৈতানের আগুনে। কিন্তু আমার মুখে চলছে প্রতিহিংসা, প্রতিশোধের আমি মাতালো হবো না, আর আমার পাও চলবে না। তাহলে তোমার খাচ্ছ কেন? অনেক সঙ্গীচুর মানুষ প্রদীপী জ্বালাতে তাতে দেয় তেল, আর হোমের আগুন পূজায় তো রাখতে তাতে দেয় খেতে হতো, আর আমার মনের আগুনকে চালিয়ে রাখতে আমি দিয়েই মজা হতি। কিন্তু তার উপর কিসের জন্য তোমার এই প্রতিহিংসা? তা তো আমি জানি না, আমি জানি না। আমি শুধু জানি জননী জন্ম ভবিষ্যৎ সর্বদম চিন্তার পক্ষে জন্য আগুন। সমস্ত অন্যায় আদেশ তুমি নতুন স্তকে পালন করবে এই তো, কিন্তু কেন তা তুমি একবারও জানতে চাইবে না? তুই আমি না মায়ের আদেশে ছড়ানো করবো সমাজের বুকে, আর সেই প্রতিষ্ঠান সমাজে স্থির হয়ে যাবে সমাজের ভালো সব কিছু। আসুন আজ আর পাঁচ জয়পুর পথ থেকে যে সরকার আইন হস্তকে আমদানি হওয়ার কথা ছিল, তা আমরা একটা একটা করে আমাদের নিজেদের হাতে বুঝে দেবো না। না! সমস্ত হস্তগুলোকে আমাদের গোদামজাত করে রাখবি, আর আমাদের অজ্ঞাত হস্তশস্ত্রগুলোকে ওই হাতিকান্ত সরকারের বাড়িতে আজ রাত 1টার মধ্যে বসা ফেরত দিয়ে আসবি। বলে চিন্তা না কর, বি কেয়ারফুল। আমি তোদের যেখানে যেভাবে গায়ে রাখতে বলবো সেখানে রাখবি, তার বাইরে কিন্তু নয়। ঠিক আছে আসুন আজ রাত 9টার পর দিল্লি থেকে ফেরার পরে ওই 4টি চৌধুরী মেয়ে আটটাকে তোরা গায়ে থেকে নামে কিন্তু দাদা কোনো কিন্তু নয়। আজ রাত 12টার পর এই জয়পুর বুকে একদিকে হবে মেয়েটা যে কোন দিকে গেল কে জানে। আচ্ছা দাদা, এইদিকে একটা মেয়েকে আসতে দেখেছেন? মেয়ে ভালো না ফর্সা? না মানে ফর্সায়। তা হচ্ছে নাকি সুন্দরী? বেশ সুন্দরী। বলছি দাদা আমারটা মডার্ন নাকি ওই না না, একটু মডার্ন টাইপের। আরে তাকে কেমন পছন্দ করে? আর বলো তো নাকি? আপনারা কি বলছেন? আমার বোন। কোথায় যাবে আর কোথায় থেকে বা আসছে? আমি কলকাতা থেকে আসছি আর যাবো এখানকার হাসপাতালে। তাড়াতাড়ি
নাকি ডাক্তার? কে? আমি বলতো কে আমরা? আমি আমি জয়পুর হাসপাতালে ডাক্তার অনুপম সেন। আজকে এই হাসপাতালে জয়েন করতে এসেছি। হাসপাতালে ওষুধগুলো পাচার করবে নাকি পাচার করে রোগ করবে? মানে এখানে সুখের শান্তিতে চাকরি করতে হলে ওই দুটো কাজের মধ্যে যে কোনো একটা কাজকে আমরা বেছে নিতে হবে। ওই সরকারের সাথে হাতে হাত ধরে রোগীকে দূর করে ছেড়ে দিয়েছি, যাতে জীবন মৃত্যু ঘোষণা করে চেষ্টা করো। আমি দীর্ঘ কাজে আপনাকে আপনি বুঝতে চান? আপনার কোনো কথা তো আমি বুঝতে পারছি না। আমি লোকের মাঝখানে ঝুলে থাকা এই ত্রিসংখ্য মজুরিকে এমন আপনি তো সত্যি সত্যি বুঝতে পারছেন ডাক্তার। ও বাকিটা আপনাকে পড়ে দিতে ও হ্যাঁ, আমি চলে যাচ্ছি। মেয়েটা যে আমার কোথায় গেল? मुझे भी पिला दे शराबी, लेकिन होता है क्या? दो घुट मुझे भी पिला दे शराबी, लेकिन होता है क्या? अरे मुझे भी पिला दे शराबी, लेकिन होता है क्या? मुझे भी पिला दे शराबी, लेकिन होता है क्या? Okay, Dala. Don't mind my brother. একটু ড্রিঙ্ক করেছি ঠিকই, কিন্তু মাতাল হয়ে যায়নি। এই গাড়ি থেকে নেমে তুই কোথায় গেছিলি বল? জাহান্নামে, জাহান্নামে। আরে কলকাতার মনোরম পরিবেশ ছেড়ে আরে এই অচপাড়া গায়ে এসে আমাকে জীবন কাটাতে হবে তো। তাই একটু কোনো বার, হোটেল কিংবা ডিস্কোর জায়গাটা দেখে এলাম। আমার পছন্দ হয়েও গেল। আর সেইখানে একটু হুইস্কি। এই কথাগুলো বলতে আমার সামনে তো লজ্জা করলো না। একটা নতুন জায়গা, অচেনা অচেনা একটা পরিবেশ। ছি, ছি, ছি। লজ্জায় লজ্জায় আমার মাথা হিট হয়ে যাচ্ছে। এখন চল, চল আমার সঙ্গে। আরে আগে হাসপাতালে হাজিরাটা আগে দিন, তারপরে দেখবো কিভাবে তোর মতো অবাধ্য বোনকে এই জয়পুরের মাটিতে নিয়ে কতদিন আর টিকে থাকতে পারিস। ছি, sorry, sorry। আমার দাদা সেই সেজেই ভেঙে গেল। আর আমি একটু অন্য মডেলকে আমার জীবন থেকে রঙিন প্রজাপতি হয়ে শুধু নাচছি, গাইছি আর বলছি, এতদিন ভাবছি বসে তোমার দেখা পায়, ছেলেদের ছিল মনে প্রেরণা জীবতায়। এতদিন ভাবছি বসে তোমার দেখা পায়, ছেলেদের ছিল মনে প্রেরণা জীবতায়। আল্লাহ, এবার আল্লাহ, জীবনে তোমার প্রেমে দিয়েছে तेरे सारे
আশীর্বাদ করতে এই সুন্দরীকে আমার প্রয়োজন। এই সুন্দরী, তুমি কি তোমার লাইফটাকে এনজয় করতে চাও? নিশ্চয় এনজয় করতে চাই। আর তাই তো আমার জীবন থেকে ওকে যাক বলো, এখন এই জয়পুরের বুকে আর জীবনটাকে পুরোপুরি এনজয় করতে গেলে আমাকে কি কি করতে হয়? তার জন্য তোমাকে আমার কথাবার্তা চলতে হবে সুন্দরী। আরে বাবা, আরে বাবা, কি ভালো, কি ভালো। আমি তোমাকে শুধু বাবাকে, আমাকে একটু আদর করবে না সুন্দরী? আর শালা নন্দ ফিন্দি, তোরা এখানে কি করছিস বে? তোমার রসগোল্লা পান করছি ম্যাডাম। আই ভালো যাচ্ছে, এখন এখান থেকে কেটে পড়। আই নইলে সমুদ্রে আমরা সাঁতার তাহলে ঠিক লাগবে না কি? তোকে আমি আজকের মতো এখানে ছেড়ে দিয়ে গেলাম। আরে তাকে তোর কাছে রেখে গেলাম বেচারা। আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। কি নতুন করে আমার নামটা ছোট করতে হবে না। আমার নামটা ছোট করতে চাইবে না। আমার পুরো নামটাই বলুন, নইলে তো আমার পেস্টিলে করে আরে কিন্তু যে নামে প্রেস্টিজ চলে যায় সেই নামটা রেখেছিস কেন? আরে আমি কি করবো? রেখেছি তো আমার ওই মা বাবা, তাদের উপরে কলম চালানো বেশ, আরে বেশ ঠেস দিয়ে কথা বলতে যাও শিখেছিস তো দেখছি। আমাকে না ওই আমাকে চাই এই প্রয়াস বছর আগে জন্মালে আমি নাকি ইচ্ছা চন্দ্র এই তুই তো গ্যাস দিয়ে আমাকে তো দয়া করে বন্ধ করতো। এখন জনগণের গ্যাস দিয়ে ভরিয়ে দিচ্ছে। তো দাদুর শিখতে যন্ত্রণা হচ্ছে কারণে মাথা থাকলে যন্ত্রণা হয় বাবু। দাদু ওই তো আমার এই মাথা আছে বলে সব ব্যাপারে না করাবি না, কারণ এই মাথা থাকলে যন্ত্রণা হয় বাবু। ওই তো আমার এই মাথা আছে বলে সব ব্যাপারে না করাবি না, কারণ তোর মতো ছোট লোকদের কথা এই রক্ত মাংস দিয়ে তৈরি বাবু। সেই মাথার বুদ্ধিটা আপনাদের মাথার বুদ্ধি মতো প্রতিটা জটিল না। তোর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে সরি বাবু, আপনি আমাকে যত খুশি ছোট করুন,
কিন্তু আমার নামকে নয়, আমার নামকে ছোট করে বলে আমার প্রেস্টিজ কলিকা ছাগলে চাটে বাঘের জ্ঞান সারা সামান্য চাকরের মুখ শুনি মহামানবের জ্ঞান মানে কেন হবে না বাপি বলেন তো? আরে দেশের উন্নতি মানে শুধু কি এই মালিকদের উন্নতি, ওই চাকরদের উন্নতি নয়? নিশ্চয় নিশ্চয় তোমার মুখ থেকে সে কথা শুনতে হবে এটা তো আমি আশা করিনি। কেন বাপি, আমার কাছে তুমি কি আশা করো? বলো, আমি কি সত্যি সত্যি তোমার কাছে এতই অঙ্কুচি? আরে অপনয় তুমি তো বিজ্ঞ সেটা বাপি, আমি বিদেশে পাঠিয়েছি তার ধর্ম নিশ্চয় এটা নয়। তাহলে বলো না, তুমি আমার কাছে কি আশা করো? বলো প্লিজ। তোমার চলার পর থেকে একটু পরিবর্তন করতে হবে, আমাকে সেই পথে চলতে হবে। এ পথে সমাজ অর্থনীতি আর রাজনীতিতে আমাকে উপরে উঠতে সাহায্য এই আধুনিক যুব সমাজ আমার পায়ের নিচে এসে গড়াবে। বেশ, তাই হবে বাপি, তাই হবে। তোমার দেখানো পথ ধরেই আমি চলতে শুরু করব। আমি জানি সেই পথ হবে বহু দুর্গম, হয়তো সেই পথ ধরে চলতে গেলে আমাকে অনেক অনেক নিচে নামতে হবে। তোমার পায়ের শিক্ষার পুষ্পাঞ্জলি দিতে আমি সব করতে পারবো বাপি, আমি সব করতে পারবো। রাজনীতির এমনই চাল ছাগলের চাটে বাঘের গা মনে মনে নচিকেতা সেই গানে আরে রাজনীতিজ্ঞ হতে যোগ্যতা লাগে না, তাই শিক্ষা দীক্ষা যোগ্যতা নয়, ছলা কলা কৌশলে হবে আমার সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে চলার প্রধান। হাসি থামো বাবা, সামনে তাকিয়ে দেখো, তোমার দিকে হাসি নয় কান্নাই আসছে, কান্না। কান্না আরে কান্না কি আসবে কারণে? আরে আমরা তো কাঁদাই নাচাই ছোটাই হাসাই, তাহলে আমরা কাঁদবো কেন? কারণ আমাদের বাগান বাড়ির চারপাশে বেআইনি অস্ত্রের ছড়াছড়ি। যে আমাদের বাগান বাড়িতে অতগুলো অস্ত্র শস্ত্র ছড়িয়ে দিয়ে চলে গেল। আর সেটাই তো বুঝতে পারছি না বাবা, যে অতগুলো অস্ত্র নিশ্চয় আমাদের উড়ে সেই বাগান বাড়িতে পড়ে নেই। আরে 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 এসব বলছে। আরে নমস্কার নমস্কার, তো ভালো আছেন তো? সেই কতদিন পর সেই 25 বছর আগে আপনার কার সাজিতে এক নিরবাদ মহিলাকে আমি বাঁচাতে পারিনি, আমি ফিরে এসেছি আমাকে জব্দ করতে। তাই বুঝে আমরা থানার কিছু পুরনো অকেজ অস্ত্র শস্ত্রগুলোকে আমার বাগান বাড়িতে ফেলে আমাকে ভাসাতে চাইছে। অধিকান্ত বাবু, আপনি কি বলছেন? সত্যি কথা প্রমাণ করতে পারবেন আপনি এই অস্ত্রগুলো আপনি ছড়িয়েছেন রে? এই প্রমাণ বা সাক্ষী আদালতে, থানাতে নয়। তাহলে আপনি থানায় আমি কিছু অকেজ অস্ত্র শস্ত্র ছড়িয়ে দিয়ে আমিও আপনাকে ভাসাতে পারি অফিসার। আরে আরে আরে, আমি ভয় দেখাচ্ছি অধিকান্ত বাবু। ভয় দেখাবো কেন? ভবিষ্যতে যা ঘটবে বা যা ঘটতে পারে তাই শুধু আমি আপনাকে আগাম জানিয়ে রাখছি। আশা করে বুঝতে কোনো অসুবিধা হয়নি ইন্সপেক্টর। এবার আপনি সুমন পালকের মতো থানায় গিয়ে আপনি আপনার নিজের ডিউটিটাকে পালন করেন। আমি দেখাবো। আরে সেটা আপনি মনে করে না দিলেও চলবে। আমার করণী কাজটা কি এবং কোথায় আপনি বেশ ভালোই জানেন, তাই নাকি? বেশ, আমি ইন্সপেক্টর নিশান বললে এই পোশাক পরে যে সহজ বাক্য আমি পাঠ করেছি তা প্রতিটি লক্ষণ আমার হাত মনে আছে। তাই আমার করণী কাজটা কি এবং কোথায় সে সম্মত বাক্য মেনে হবে। চলে, নমস্কার। সাবধান। ছাগলের সাথে বাঘের গান। আরে সারা এদেশের পুলিশ তো আমার কর্তব্যবোধ। ওরে সারা কোটি কোটি টাকা আছে যার, এদেশের পুলিশ প্রশাসন আইন আদালত হাতের মুঠোয় তার। সেই ক্ষমতা কেনার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে বাবা, তাকে তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছো নাকি? বুঝতে পারছি। তাহলে তোমার দোষ তো যাওয়ার বাবা বললামই তো রাস্তাতে। এইভাবে ছড়িয়ে দিয়ে যায়। তাকে যেমন তুমি বলো, তেমন তুমি দেবে বাবা। এই বাবা, আমি এইভাবে আমার চরম পথে পড়ছে। তোমার চোখ কোনো বিপদে বাবা, আমি আমার জীবন বাজি রেখে মারবো। আমার জীবনটাই হারাবে কিন্তু কোনো বাজি দিতে পারবি না। হ্যাঁ, আজ বাগান
শুরু করেছে পরক্রান্ত হাতে দেখবি আমাদের এই বাড়িটা এটম বোমায় উড়ে গেছে। হ্যাঁ বাবা, বিস্মিকটা ডালে ছিল কাল এমনি বলি বলি। তাহলে মৃত্যু হয়েছে না, তুই এই বিষবৃক্ষ ডালে বসে আছিস কেন? হয়তো মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। তো সেই আসলে পূর্ণ হয়ে যাবে যদি তুই নিজের চলার পথটাকে তুই পরিবর্তন করতে না পারিস। হ্যাঁ বাবা, আমার চলার পথে না একটু অসংখ্য ভুল আছে। কলিকাল ছাগলে চাটে বাঘের গা, এসে বাঘের ছাগলকে আমি একখানে জল খেয়ে প্রমাণ করবো যে আমার চলার পথে কোনো ভুল থাকতে পারে না, কোনো ভুল থাকতে আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িছে দিনা, শুধিত হইবে নি। এ তোর অলিক কল্পনা দাদা। এটাই চূড়ান্ত সত্য, কারণ অন্যায় আর পাপ কাজে শেষ পরিণত হয় দ্রুত। নিজের মুখে স্বীকার করে ক্ষমা ভিক্ষা করা, নয়তো সাজা নির্বাচনে প্রস্তুত থাকা। সেটা সকলের জন্য হতে পারে, কিন্তু আমাদের জন্য নয়। আমাদের অর্থ সম্পত্তি প্রভাব প্রতিপত্তি কালের বিচারে একদিন হারিয়ে যাবে বিস্মিত অন্তরে। কারণ যুগে ধর্মের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমি একেবারে নিজেকে প্রস্তুত করে নিয়েছি। দাদা, যে বাবা তার নিজের মেয়েকে এই নোংরা পথে চালাতে চায়, সেই মেয়ের কি করা উচিত তুই বলতে পারিস? তাই শিক্ষা তাই বলে তুই নিজের শিক্ষা শিক্ষা নিয়ে ভুল করবি শোনালি। হ্যাঁ, খুন করবো। কারণ তো আমি তোর কাছেই শিখেছি রে দাদা, যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমোত্তম, পিতরি বিদ্যা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। শিখেছি তবে সেটা সেই পিতার জন্য, যে পিতা শুধু শব্দের অর্থ বুঝে আর যারা জন্ম দিয়ে বাবা হতে চায়। সাবধান দাদা, ওর অনেক কথা আমি সহ্য করেছি, কিন্তু আমার বাবার নিন্দার একটাও সহ্য করবো না আমি। কারণ আমার বাবা অর্থ সম্পদ মান মর্যাদায় অনেক বড়। হ্যাঁ? আমরা শুধু আত্মের সম্পদে বড়, মান মর্যাদা নয়, সেটাই জয়পুর এলাকা ঘুরলেই বুঝতে পারবি। আরে না না না, আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু জানি আমাদের কাজে প্রতিবাদ করলে হয় কলা কৌশলে, অন্য হলো তার গলায় পা দিয়ে তার প্রতিবাদী পতাকাকে স্তব্ধ করে দেওয়া। কিন্তু আত্মার ক্ষমতা থাকা বিধবাতে কোনোদিন চেষ্টাই নয়। আমি এই পৃথিবীর বুকে উল্কার মতো ঝরে পড়তে চাই, তোর মতো মোমবাতির আলো হয়ে ধীরে ধীরে পুড়ে শেষ হয়ে যেতে আমি রাজি নই। ভগবান, এদের আমি কি করে বোঝাবো? কিচ্ছু বোঝানোর দরকার নেই, শুধু তুই এইটুকু বুঝে রাখে, আমার জীবনটা সত্যি সত্যি বাবা একেবারে শেষ করে দিয়েছে। তাই বলে তুই ওর উপকের পথ ধরে চলবি? এছাড়া আমার কোনো উপায় নেই রে দাদা। আমরা গাছে কি কখনো সুমিষ্ট আম ফলে? আমরা কাছে সুমিষ্ট আমরা বলে, সুস্বাদু সুমিষ্ট আমরা যে বলে, তা আমি প্রমাণ করে দেবো। হিরণ্যকশিপুর করে যদি পল্লার জন্মাতে পারে, রাবণীর ভাই যদি বিভূষণ হতে পারে, তাহলে প্রতিকান্ত ছেলেমেয়েরা আদর্শবাদী হতে পারে। সোনালি, আদর্শবাদী হতে পারে। মা গো, তুমি স্বর্গ থেকে বলে দাও না, আমি এখন কোন পথে যাব, তুমি আমাকে বলে দাও মা, তুমি বলে দাও। কোন পথে যাই, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই, তাও বলে মা, তাও বলে মা, হ্যাঁ, কালকে একটা সন্তুচুর কি বলছিলিস? এরপরে আর কি জানতে বাকি আছে? দাদা এইভাবে একটা নিরীহ ছেলেকে খুন করে একটা নিষ্পাপ মেয়ের জীবনকে অন্ধকার করিয়ে দিল। অন্ধকার
ওরে শঙ্করচর, আমার তোর কালকে অন্ধকারের জীবনের কথাগুলো কে চিন্তা করে তুই বলতে পারবি? খুন ধরা সমাজের অবিচারের শিকার আমরা, কিন্তু কিন্তু ওই ছেলে বা মেয়েটা ওরা এই হুন্দরা সমাজেরই মানুষ, তাই শাস্তি ওদেরকেও পেতে হবে। কিন্তু আমাদের শিকারের লক্ষ্য তো সমাজের বুকে ধোয়া তুলসী পাতা হয়ে বেঁচে থাকা ওই অসামাজিক মানুষগুলো। না! শুধু ওই মানুষগুলো নয়, এই সম্পূর্ণ সমাজ ব্যবস্থার উপর ভালো ভাড়া দেবে এই সমাজের মিথ্যাকে ভেঙে চুরমার করতে বলে একমাত্র তাই সব দর্শক ভালো মন্দ নয়, প্রয়োজনে সকলের গলাতে ছুরি চালানো হয় আমাদের একমাত্র প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে দুর্বল ভাবা ঠিক হবে। আমরাই বা যতটা দুর্বল হবো কেন রে? তাদের বাঁচানো বলবো না আশীর্বাদ। সেই আশীর্বাদ আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবো। ধ্বংসের তন্ত্র নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তন করবো এই নষ্ট বিকৃত সমাজ ব্যবস্থা। আমি মহাদেব। বেশ, পরিষ্কার বাংলা কথা বলছি, শুনুন স্যার, আপনার মেয়ের বিয়েতে আমরা অনাহত অতিথি তাই না 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 বিয়ে বাড়িতে ঢুকি না, ভুড়ি ভোজ করা আমাদের একেবারেই পোষায় না। তাছাড়া আমরা যে বিয়ে খেতে ভালোবাসি, তা এখন আমরা চললাম আপনার মেয়ের বিয়ে খেতে। আর আমাদের পেট ভরে খাবার করবো একটু পরে পাবে। প্রস্তুত থাকুন সেই খাবার ধাক্কা সামলানোর জন্য। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারিনি। আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার নেই স্যার। আমি চাই এই সমাজের উপরে আগুন লাগাতে, আর সেই আগুনে আজ যদি আপনার গায়ে লাগে তাহলে তাহলে আমি শোনো বাবা, আমি কর্ণে লেগে বিশ্বাস, আমি সারা জীবন আমি দেশ সেবা করেছি, কোনোদিন কারোর এতটুকু আমি ক্ষতি করিনি এবং কারোর কাছে আমি মাথা নত করিনি। কিন্তু আজ আজ আমি সমাজের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমার মেয়ের জীবনটা অন্ধকার নেমে আসতে পারে। সেই চোখের জলকে সরবরাহ করে আপনার মেয়েকে বেঁচে থাকতে হবে। আমার পোষার সাথে সমান আছে, কোথা শরীরটা নীল হয়ে যাবে না, এমন গ্যারান্টি কেউ দিবে না। কান্নাটা বন্ধ করে শুনুন, শুনুন, এই পশ্চিম বাংলা আবার শান্ত হবে, আর সেই শান্ত পশ্চিম বাংলার মধ্যে কোন এক কোণে আপনার মেয়ে নিশ্চয় শান্তি পাবে। যদি যদি আপনার চলার পর যদি কোনো ভুল না থাকে স্যার, যদি ভুল না থাকে একটা দ্রন্ত কালো বৈশাখের জল আমার জীবনের সব রেজাল্টকে উলট পালট করে দিতে চাইছে। একটা দ্রন্ত কালেরাও কৃষ্ণের জীবনে যোগী সাত থেকে চিবিয়ে খেতে চাইছে। রমজান রমজান তুমি মারবে আবার কৃষ্ণ মাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার। আপনি কি বলছেন? কৃষ্ণা শুধু আপনার মেয়ে নয়, আমার আদরের ছোট বহিন, চলার পথে বহিনে পায়ে ফোটা যে কোনো বিষাক্ত কাঁটাকে তার এই মুসলমান ভাইটার দাঁত দিয়ে উড়িয়ে দেবে চাচা, দাঁত দিয়ে উড়িয়ে দেবে। তবু আমার মনটা এত চঞ্চল হয়ে উঠছে কেন রে? তবে কি আমার কৃষ্ণ মায়ের ভবিষ্যৎ? ও চিন্তাটা আমার বোন ছেড়ে দিন চাচা। কি যেন বলে গেল ওই ছেলেটা?
তুমি চুপ করে গেলে কেন? বলো বলো, আমার ভাই কন্যা লেখকে বিশ্বাসের কোন ঝাঁচকা মাখা বছর? সে এক দুরন্ত কাল বৈশাখীর ঝড়। সময় বুকে ওটা অশান্তির ঝড়, তিনি শক্ত হাতে থামিয়েছেন। সেই কন্যার বিশ্বাস আইনকে সংসদ হক খাবারে বাধিত কেন? কেন তুমি ভুলে যাচ্ছ তুমি একজন জীবন সংগ্রামের সৈনিক? কেন বলুন চাচা, বলুন কার ভয়ে আপনি এত ভয় করেছে? একমাত্র মেয়ে বিপদে কথা শুনেও তার কোনো প্রতিবাদ না করে কেন তোমার মতো লোহর মানবে দুটো ভরা জল আমার হাতে তুলে দিন AK-47। দুষ্ট দমনা শিষ্টে পান করে দাও। তুমি একটা দেশভক্ত সৈনিক। বলুন চাচা, বলুন অন্যায় প্রতিবাদ করতে কেন আপনি ভুলে যাচ্ছেন? তার কোনো প্রতিবাদ না করে কেন তোমার মতো লোহর মানবে দুটো ভরা জল? ওরে ওরে কুশল, সৈনিকের চেয়ে আজ আমার বড় পরিচয়। আমি এক কন্যাদায়গ্রস্ত পিতা। তাই আমার প্রথম কর্তব্য হলো সেই কন্যাকে উপযুক্ত পাত্রে পাঠিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে জীবন সার্থক পাওয়া। কি বলছো বাবা? জীবন রক্ষণ পাথরে নির্বাচিত হয়েছে। আমার জীবন না। কিছুক্ষণ আগে ওই কজলপুর পাকা রাস্তায় রক্ত হতে পারে না, হতে পারে না। আমার জীবনে সূর্য উদয়ের আগে আসতে যেতে পারে না, আসতে যেতে পারে না। তোর কোনো অপরাধ নাই। বাবা, বাবা, কেন এমন হলো বাবা? কেন এমন হলো? আমার কোন পাপের প্রায়শ্চিত্ত আমার কোনো কুকর্মের ফল। তাই তো তোর সুখের ঘর আমি বেঁধে দিতে পারলাম না। কিন্তু কোনো লাভ নাই বাবা, কিন্তু কোনো লাভ নাই। ভাগ্যের কাছে আজ আমি পরাজিত। তাই কান্নার নদী আমার বুকে প্রবাহিত হোক বাবা, প্রবাহিত হোক। তুই তো অনেক চেষ্টা করেছিস, অনেক চেষ্টা করেছিস। আমার ভাগ্যের ভরসা কথা বলিস না। আজ রাতের মধ্যে যে কোনো প্রকারে হোক কোন সুপ্রাপ্ত হাতে অর্পণ করে তোর সুখের ঘর আমি বেঁধে দেবো। সুখের ঘর বেঁধে দেবো। নিশ্চয় আসবে। আমরা গ্রামে বেরিয়ে ওই যুবককে হাত জড়ি করে অনুরোধ করে ভালোবাসলে নায়িকা নাচি গানে নাকি মন জয় করে। সেই জন্য তুমি এত প্রাপ দিচ্ছি রে। তাহলে দাঁড়ালে দেখা যাক আমি বলাতে পারি কি না। বাজা বাজে
ভীষণ নেশা হয়ে গেছে, একটু বেশি হয়েছে জানো নেশাটা। তুমি আজ বাড়ি যাও, কাল আর তোমার সঙ্গে দেখা হবে কেমন? ওকে শোনা, ওকে সত্যি সত্যি সোনালি, তোমার এই সুন্দর ব্যবহার আর গানের সঙ্গে সুন্দর পোশাকের এক ফলে তুমিই হবে ভারতের শাশ্বত নারী সমাজের সোনার ফসল সোনালি। তোমার ভালোবাসাটা বর্ণে বর্ণে সত্যি করতে তোমার দেখানো পথ ধরে আমি চলবো। তুমি যা বলবে আমি তাই করবো। আর কবে করবে মা? সময় যে শেষ হয়ে এলো। একে বাপরে তুমি এখানে? ঠিক ওই কথাই বলছি। তুমি হবে এই ভারতের আদর্শ নারী, এই সংসারের লক্ষ্মীপতি। বাবা আমি বিদেশি পোশাকের মোহ ত্যাগ করো মা। হবে এই বাংলা নারী সমাজের আদর্শ। ঠিক আছে, বেশ তাই হবে বাবা। আমি এক্ষুনি যাচ্ছি। তুমি তাহলে বাবার সাথে কথা বলো, আমি এক্ষুনি আসছি। ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল। যদি আপনার হাতে সময় থাকে। হ্যাঁ নিশ্চয় আছে, আপনি বলুন। আমার বড় ছেলে এরকম অসুস্থ হয়েছিল বলে আমি তাকে আপনার হাসপাতালে ভর্তি করেছি। আমিও অক্লান্ত পরিশ্রম করে তাকে
সেটা তো আমি চাই না বাবা। মানে আপনি কি বলছেন? আমি চাই আপনি হাসপাতালে ফিরে গিয়ে ইরাকের শরীরে এই ইঞ্জেকশনটা প্রয়োগ করবেন। বিষাক্ত ইনজেকশন, এটা যে রোগীর শরীরে প্রবেশ করলে সে যে পাগল হয়ে যাবে। তাতে আপনার কি ডাক্তার? আপনি আপনি শুধু আপনার কাজটা করে যাবেন। না না, অসম্ভব। আমি একজন ডাক্তার হয়ে একটা রোগীর এত বড় সর্বনাশ আমি করতে পারি না। কি বলতে চান আপনি? একটা সহজ সরল বাংলা কথা। মোবাইলের এই ছবিগুলোকে দেখুন। এ তো আমার আর অনন্যার কিছু অন্তরঙ্গ দৃশ্য, যেগুলোর ব্যাপারে ছাপা হলে আপনার মান সম্মান বলে কোনো কিছু থাকবে না। আপনি হয়ে যাবেন একটা লম্পট যুবক। না না, সমাজে ভালোবাসার অধিকার সবার আছে। কলিকা এগুলো যদি আপনার ভালোবাসার ছবি হয়, তাহলে এই ছবিগুলো আপনি কি বলে চালাবেন ডাক্তার বাবু? এই যে আমার কোন অনন্যা, শুধু এদেশে নয়, বিদেশের মার্কেটে হট বিক্রি হবে। একদিকে দাদার, অন্যদিকে বোনের নস্করের ছবি হবে। একজন আদর্শবান ডাক্তারের আদর্শের কবরে চাপা দেওয়া মাটি। ব্যাপারটা আমরা সাজিয়েছি সুন্দর পরিপাটি। আপনার জীবনে হবে সোনার চেয়েও খাটিয়ে। আমরা সব নাকে হ্যাঁ করার একটাই বাজি। বলুন ডাক্তার বাবু, আপনি আমাদের কথায় রাজি? আর তুমি তাকিয়ে দেখো তোমার এই সুন্দর পৃথিবীতে এই অসহায় মানুষদের কথা। এরা মানুষ নয়, এরা মানুষের ভালো করতে জানে না, কিন্তু কিন্তু মন্দ করতে রাজি। জীবন দিতে পারুক না পারুক, এরা জীবন কেড়ে নিতে রাজি। ঈশ্বর, আজ আমার যিশু খ্রিস্টের মতো বলতে ইচ্ছে করছে, হে ঈশ্বর, ওরা জানে না, ওরা জানে না যে ওরা কত বড় ক্ষতি করছে। এদের তুমি ক্ষমা করো ঈশ্বর, এদের তুমি ক্ষমা ছাগলের চাটে বাঘের গান। আমার বিরুদ্ধে আচরণ করার জন্য আমি কাউকে ভুল করি না। প্রয়োজন হলে আমি নিজের হাতে দেখাচ্ছি। তাহলে তোকে নয় রে বাবা, তোকে নয়। আরে তুই হলে আমার একমাত্র উপযুক্ত পুত্র। এই তোর যদি কিছু হয়ে যায়, আমার জীবনটা যে একেবারে ফর্সা হয়ে যাবে। বাবা, আমি বলছিলাম কি, আমি তুই একটু বেশি মদ খাচ্ছিস। ওই ডাক্তারের বোনের সঙ্গে চালিয়ে যা বাবা, চালিয়ে যা। কখন হাসপাতালে যাবে ঠাকুরপো? আজ এখনো পর্যন্ত তোমার দাদার কোনো খবর? আর খবর নিয়ে কি হবে বৌদি? দাদা তো পোড়া বকে চলেছে। তুমি কি বলছো ঠাকুরপো? গতকাল হাসপাতালে যে মানুষটা সুস্থ ছিল, গত রাত থেকে সে পাগল হয়ে গেছে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। কিন্তু একটা হয়েছে সুস্থ বাবা। সবল মানুষ একটাদের মধ্যে পাগল হয়ে যেতে পারে না, হতে পারে না। কিন্তু হয়েছে। এ আপনি কি বলছেন বাবা? এ আপনি কি বলছেন? আমি কেন বলবো? হাসপাতালে ডাক্তারই তো এসে বলে গেছে। তাহলে এখন কি হবে বাবা? এখন কি হবে বাবা? কি হবে? একটা কথা বলবো না, জানেন বুঝি? ভারতের সংবিধান থেকে
মানুষের কথা বলার অধিকারকে বাদ দেওয়া হয়েছে? বাবা, তুমি কি বলছো? আমাকে থামি না, আমি লেগে দিব, পালাতে দেবো না। একটা সুস্থ ছেলে বিয়ের পরে হঠাৎ করে পাগল হয়ে গেল, এর জন্য দায়ী তুমি। তুমি শুনছো? তোমার এই অবস্থার জন্য আজ আমি আসামের কাঠ গড়ায় দাঁড়িয়েছি। নিষ্ফল আবেদন করে লাভ কি? সত্য ন্যায় ধর্মকে জলাল তুলে দিয়ে এই সমাজ সবসময় বিচারের মাঝে টুকটিরে কাঁদছে। সে কান্না শোনার সময় বিচারকে নিয়ে সত্যি পাগল তো নাকি পাগলের ছদ্মবেশে কোনো জ্ঞানদাতা মাস্টার মশাই হতেও পারে, আমার কিছুই নেই। এটা তো কলিকাল, ছাগলেও চাকে বাঘের গাল। তাছাড়া ও যেসব মহিষী মহাপুরুষদের খপ্পরে পড়েছে। এই মশাই, সন্ধ্যের দিনটা কি আপনি আমার দিকেই ছুটতে চাইছেন? খুশি হলাম যে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। আপনিও নিশ্চয়ই জানেন আপনার মেয়ের ছেলে ছাড়ে আমার মেয়ের বিয়ে দিয়েছি। তাই আমি এমন কিছু চাইবো না যে ভবিষ্যতে অন্ধকারে হয়ে যায়। ভয় নেই রে ভাই, ভয় নেই। কর্নেল একে বিশ্বাস জীবনে কোনো যুদ্ধে হারেনি, তাই আজকের এই জীবন যুদ্ধে সে কখনোই হারবে না। বাংলার শেষ স্বাধীনতা সিরাজুল্লাহ কি কোনোদিন ভুলেছিল এই দেশে 2800 সৈন্যের কাছে তার 70,000 সৈন্য পরাজয়? সোনালী মথুরা বংশীদের বুঝতে পারিনি তার চারপাশে স্থাপন করে মুখে তারা বসে ছিল, অন্তরে অন্তরে বিষ্ণু তার চেয়ে অনেক বেশি। শুনুন কর্নেল সাহেব, আপনি যুদ্ধক্ষেত্রে অনেক কেরামতি দেখেছেন। এবার জীবন যুদ্ধক্ষেত্রে আপনার শেষ কেরামতিটা দেখে আপনি আপনার মেয়ের জীবনটাকে আলোয় ভরিয়ে তুলতে পারেন কিনা দেখুন। নাহলে বুঝতেই পারছেন এটা তো কলিকাল, ছাগলেও চাটে বাঘের গাল। তাই আপনার মেয়ের জীবনের শেষ পরিণতিটা হবে কুত্তার হাল। আমরা শেষ চেষ্টা করে দেখবো দাদাকে সারিয়ে তুলতে পারি কি না। আর যদি না পারি তাহলে বদির যে পাপের জন্য আমার দাদার এই অবস্থা, সেই পাপের শেষ হয়ে যাবে বদির ঘর সংসার সুখ শান্তি সব। ছয় যন্ত্রের রক্তপাত ধীরে ধীরে কাজ করতে চাইছে শুভবৃদ্ধি সম্পূর্ণ মানুষের শিক্ষা বিবেকার চেতনাকে। বাবা, এ আমার কি হলো? বাবা, এ আমার কি হলো? যে মানুষটা গতকাল হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কথা ছিল, যে সুস্থ ছিল, আজ সেই মানুষটা হাসপাতাল থেকে ফিরে এলো পাগল হয়ে। বাবা, পাগল হয়ে। কোথায় একটা রহস্য লুকিয়ে আছে। তোর শ্বশুর আর দেওরের কথা শুনে মনে হলো তোরা এবং তাকে জব্দ করতে হিরোকে জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে। ঠিক বলেছ, এই জন্য না তোমাকে নোবেল বিদায় দেওয়া উচিত। তুমি নোবেল প্রাইজ দিচ্ছ দাদা? সে কি বলি তুমি এখানে? দাদা, আমাকে চলে বলছি, আমি লিখে গেল কিন্তু একে বলি দাদারা তো ভুল বকছে কেন? আমার দাদা পাগল হয়ে গেছে। ঠাকুর, না বলি না, এটা কি করে সম্ভব? একটু আগে তো ডাক্তারবাবুর সাথে দেখা হলো, উনি তো কিছু বললেন না। তাছাড়া ডাক্তারবাবু এখন গেলেন কোথায়? তা তো তুই জানি না মা, এইটুকু বুঝতে পারছি কোন এক ষড়যন্ত্রের শিকড় হয়ে হিরোকে আজ পাগল হয়ে গেছে। বাবা, কারা এই ষড়যন্ত্রকারী? যারা পঞ্চাশ সহজ সরল এবং মানুষটাকে মনে করেছে। এই সমাজে সততা ন্যায় নিষ্ঠার তো বেশি বিপদ মা। নইলে সারা জীবন দেশ সেবা করে এই কি আবার চরম পুরস্কার? বাবা, দুঃখ করিস না মা, দুঃখ করিস না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই বিপর্যয় আমি মোকাবিলা করবই। হ্যাঁ বৌদি, হ্যাঁ, যেমন করেই হোক আমি তাদেরকে খুঁজে বার করবই। যারা কাবার দেবতার মতো দাদাকে পাগল করেছে, আমি সেই মানুষ
বাবুজি, ডাক্তার বাবু কি বলতে চাইবেন? নিশ্চয় আরে প্রীতম করে বন্ধু কন্যা নিয়ে গলি মারে আরে প্রীতম করে বন্ধু কন্যা নিয়ে গলি মারে যারা তোমরা সাধু তো ছিলাম জানা নিচে ছুপাতে না খালে সাধু তো হাঙ্গামা আলো को नीचे छुपा के ना खाले साधु तो हंगामा দাদা হাত পেয়ে গেছি, এবার পালাবো, আসছি দাদা। আনন্দ হাসি গান চিরবিদায় নিয়েছে কণ্ঠে লেগে বিশ্বাসের এই জীবন সংসারে। না না ও বলে সারা করবি জীবন কতটা ন্যায় নিষ্ঠার সাথে দেশ সেবা করে পেয়েছি, এই কি আমার চরম পুরস্কার? কোন বিধাতার অভিশাপে জানি না, মেয়েটার জীবনে নেমে এসেছে কাল রাত্রি। আর এদিকে ছেলেটার সত্যটিকে আবার নতুন করে ভেসে উঠেছে চাচা। তবু না ভাসলে বুঝি খুব ভালো হতো। জান, তোমার এই কথা বলার অর্থ কি? আপনার আদরিনী জয় বৌরানী এই জয়পুর মাটিতে আবার পা রেখেছে চাচা। জানো রোজের জানো, কলকাতায় পড়তে গিয়ে কুশলকে ভালোবেসেছিল। আমার স্ত্রী প্রাণীর পুত্র তাদের ভালোবাসাকে মেনে নিয়ে আমি ওদের ভালোবাসাকে পথ দিয়েছি। কিন্তু কোন বিধাতার অভিশাপে জানি না, ওদের ভালোবাসার বিয়ে কিছুদিনের মধ্যেই দাসের ঘরের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে কথা আপনি না জানলে আমি জানি চাচা। তাহলে শুনুন চাচা, বড় লোকের বোন জেদের বসে ভালোবাসার খেয়াল চৈতার্য করতে এক প্রকারে জোর করে আমাকে বিয়ে করেছিল। কিন্তু কিছুদিন পরে বুঝতে পারে কর্নেল একের বিশ্বাসের একমাত্র আদর্শবাদী ছেলে কুশল তার আদর্শকে বিসর্জন দিয়ে ওই বিকৃত মনা হয়ে মেয়েটাকে মদ খাওয়া, নাইট ক্লাবে গিয়ে উত্তম নাচ গান করা কোনোদিন সত্যি হতে পারে না। আপনার ওই বৌরানীকে বসতে অপমান করে তাড়িয়ে দেয়। সবটুকু চোখে হারিয়ে আজ আগারে পরিণত হতে চলেছে চাচা। না, তাকে আমি হারিয়ে যেতে দেবো না। আমি কাদায় পড়া হাতি হলেও আমার বিশ্বাসের পবিত্র বায়ু আগে যেমন ছিল আজও ঠিক তেমনি আছে বাবা। এই নমুনা পৃথিবীর কোন মলিনতা তাকে এতটুকু স্পর্শ করতে পারেনি। ওই দাদা তুমি যে ওদের ওর ভাই কিন্তু তোর মুখে ওই কান্না জমা পাহাড়, ঈশ্বর আমাকে সে ক্ষমতা দিয়েছে। দাঁড়িয়ে আছে ওটা তাই বলে তুই সেই সব কথা, সেই সব কান্না তুই গোপন রাখবি? হয়তো এটা আমার বিধিলিপি বাবা, নলে দেবতার মধ্যে যা বাবা ফুলের মতো বোনকে নিয়ে যা রং মিলন সুখের সংসার, তার জীবনে এমন দুর্যোগ নেমে আসবে কেন? তাই বলে তুই সেই সব কথা তুই গোপন রাখবি? অপরাধ ক্ষমা করে বাবা, ছেলে হয়ে বাবার কাছে যতটা বলা সম্ভব তার একটা কথা আমি গোপন করিনি। কিন্তু আমার নিজের পাপের বোঝা তো বাবার মাথায় চাপিয়ে দেওয়া যায় না। না, তাই আমার দুর্ভাগ্যের বোঝা আমাকেই বইতে দাও। আমার এই ক্ষয়িষ্ণু জীবন ধীরে ধীরে নিভে যাবার আগে আমি আমার কর্তব্য পালন করে যাব বাবা। না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না রে কুশল। না, ভাবি দাদা, ডাক্তার অনুভব সেনকে জিজ্ঞাসা করবো আমি, মানুষের জীবন নিয়ে ছেলেমেয়ে খেলার অধিকার তার বোনকে কে দিয়েছে? না বাবা না, তুমি ও কথা বলতে যেও না। উনি একজন জ্ঞানী গুণী সম্মানীয় ডাক্তার। আমি সব জানিয়ে যাবো। ওই এ হয় কলকাতার মানুষ তিনি কলকাতাতেই ফিরে যায়।
তাদের এই বেইমানি ভরা পদচালনায় এই জয়পুর মাটিকে দুটাকে পরিণত হতে দেব না চাচা, দুটাকে পরিণত হতে দেব না। চলে যাবে ওকে আমি কেমন করে বোঝাবো বাবা? ওকে আর কিছু বোঝাতে হবে না, ও সব কিছুই বুঝে ঘরে ফেটে পড়তে চাইছে। এভাবে তো কোনো সমস্যার সমাধান হবে না। আগে তুই কি দিয়ে আটকাবি? এই যে প্রতিবাদের বাঁধন ভাঙা সব হইতে চাইছে। কারণ ওটাই আমার জীবনের একমাত্র সমস্যা নয়, যে সমস্যা আমাদের গোটা সংসার থেকে অক্টোপাসের মধ্যে গ্রাস করতে চাইছে। মাথা নিয়ে আছে আমি মৃত্যুর অনিবার্য, তার বর্ণীয় অনিবার্য, যাকে আমরা ছোট থেকে আদর যত্ন করে মানুষ করেছি, যার গায়ে কোনোদিন আমরা এতটুকু কাঁটার আঁচল লাগতে দিইনি, সেই কৃষ্ণ আজ শয়তানের যুব রাষ্ট্রে মাথা দিয়ে আছে, কারণ মৃত্যু অনিবার্য। মহাসুখে আছে। দেখি এটা তো কলিকাল, ছাগলের চটে ভাগে এ কতদিন সুখে থাকবে? কি বলছেন আপনার ওই অলক্ষী মেয়েটাকে আর কতদিন আমি রাখতে পারবো? কি বলছেন আপনি? আপনার ওই অলক্ষী বউমাকে দাঁড়িয়ে দেবে। আপনি কি তাহলে ওকে কলিকাল, ছাগলে চটে ভাগে? তুমি আমার ছেলের থেকে নিশ্চয়ই আপনার বোনের দামটা বেশি নয়? তাহলে আপনার ওই লক্ষ্মীপতি বৌমাকে দাঁড়িয়ে না আমি রাখতে পারি, তবে একটা শর্ত। হ্যাঁ, শর্ত। আমি চাই আগামী ইলেকশনে আমি ভোটে দাঁড়াবো বলে মনে করছি। তাই আমি চাই বেআই মশাই আমার প্রত্যেকটা জনসভায় গিয়ে আমার গুণকীর্তন করে মঞ্চে দাঁড়িয়ে বক না। আরে মেয়ের মনের কথা চিন্তা করলি সবকিছুই সম্ভব। আমাকে একটু ভাবতে সময় দিন মশাই। আরে ভাবুন ভাবুন, ভালো করে ভাবুন, বাপ বেটায় মিলে বসে বসে ভালো করে ভাবুন। কারণ কথাই বলে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও। ছি 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 ছি, এরা কি মানুষের বলে কিছু, যারা নিজের সংসার থেকে জোয়ার পর আরে মানুষগুলোকে গুটি করে খেলতে চাই, জীবন জোয়ার খেলা। হ্যাঁ, এরাই সমাজের অতি মানব। আর আমরা তো হতে পারিনি বলে আজ আমি প্রাক্তন সেনা অফিসার হয়ে মানুষের পায়ে ধরেছি। আমাকে এমনিভাবে কাঁদতে হবে। আমাকে বলে দাও। আর এক মিনিটও নয় সুন্দরী, আমি যখন চলে এসেছি তখন তোমার সমস্ত কান্না শেষ। আমি ঠাকুরপো তোমার, মানে আমি তোমার ঠাকুরপো। আপাতত কিছুদিনের জন্য তুমি ওই সম্পর্কটা আলমারিতে তুলে রাখো। তার মানে কি বলতে চাও তুমি? সহজ সরল বাংলা কথা, যেটা বললে তুমি বুঝতে পারবে। আমি দাদার পাগলামি তো আর কোনোদিন ঠিক হবে না, তাই বলছি কি, ঠাকুরপো, আরে এই অবস্থায় আমি যদি তোমার পাশে না থাকি তাহলে তোমার এই শরীরের ধর্মটা রক্ষা করবে কে? মাতৃস্বরূপা বৌদির দিকে হাত বাড়াতে। আরে রাখো তোমার জ্ঞান বাড়ি, ওগুলো বিলিয়ে ফুটপাতে মজন বিক্রি করে যায়, আমার কাছে বাধা দেওয়া যায় না। এসো এসো বলছি। না, কিছুতেই না। আরে ধর, তাই গ্যাস বলে বলে দিচ্ছি। তখন থেকে বোঝার মতো করে আছে। বলছি তুমি আমার কাছে এসো, একটু পরে তোমাকে নিয়ে আমি খেলা করব, আর তুমি সেই গানটা গাইবে যেই গানটা তুমি হিরোকে নিয়ে গাইতে। স্বপ্নের মনে বসে তুমি চোখের গেলে গেলেছা। এসো এসো এসো। খবরদার, আমার প্রাণ থাকতে কখনো তুমি তা করতে পারবে না। আমার ভয় না, তোমার জন্য আমি রেগে যাই, রেগে গেলে মাথা গরম হয়ে যায়, আর মাথা গরম হলে মানুষ মেরে দিই, আলু মেরে দিলে শ্মশানে যাই, আর শ্মশানে গেলে বলো হরি হরি বল, কত বাড়ি শাড়ি বল।
বলো দাদা তো পাগল হয়ে গেছে, তা আমার শরীরের কর্মটা কে রক্ষা করবে বলো? আমি বললাম না না, আমি ওসব পারবো না, আমার বাবার নাম পাঠ করতে পারবো না। পন্ডিত বলেছে আর ফেলু কার পরে বলে লাশে ছেড়ে দিল বাবা। আপনি ঠাকুরের কথা বিশ্বাস করবেন না, ও জাদু, ওর কথা সব মিথ্যে কথা। তোমাকে সতীর্থের লড়াই করতে হবে। প্রতিষ্ঠায় যাবে না, চিনতে পারবা কি না? চমৎকার বাবা, চমৎকার। পরের বাড়ির মেয়ে বলে নিজের ছেলের দোষটা ঢাকতে তুমি এই ভালো মানুষটাকে এমন করে কথা বলছো। শোনাই! নিজের ছেলের চরিত্র তোমার অজানা নয় বাবা। কেন কেন সেটা তুমি বৌদিকে এরকম ভাবে অপমান দিতে পারো? কেন কেন? চুপ কর! তোর কোনো কথা আমি শুনবো না। আমি কোনো বাবুচারীকে আমার বাড়িতে প্রশ্রয় দেব না। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করিয়া আদালতের এই সিদ্ধান্ত উপনীত হইল যে গরিবের মেয়ে মানে পরের বাড়ি সংসারের বোঝা। তাই এই আদালত থেকে আদেশ দিল এই সংসার থেকে তাড়িয়ে দেওয়া। আমি কাকে রাখবো আর কাকে তাড়িয়ে দেবো, আমার বাড়ি, সেই সিদ্ধান্তটা আমাকেই নিতে দে। তুমি ছোটদের কথাকে বিশ্বাস করে বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? শুধু ওকে নয় বাবা, ও পাঁচশো পাগলটাকেও বাড়ি থেকে তুমি তাড়িয়ে দাও বাবা। শোনো, শোনো ভালো করে শুনবে। তুমি স্বেচ্ছায় আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে নাকি মিথ্যা অপমান থেকে? না বৌদি, যাও, চলে যাও তুমি এখান থেকে। দাদাকে নিয়ে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। সেখানে গেলে নিশ্চয়ই দাদার ভালো চিকিৎসা হবে। ঠাকুরজি, এই স্বামী শ্বশুরের পবিত্র মিটেছে না। আর যাবার সময় তুমি একটা কথা জেনে যাবে বৌদি, যে হয়তো জীবনে তুমি কোনো পাপ করেছিলে, তাই এই বাড়িতে তোমার বিয়ে হয়েছিল। আর আজ সেই পাপ মুক্ত হলো বৌদি, পাপ মুক্ত আছে। চলে যাও। তাই কারণ কার পাপ আর কার অধর্মের বোঝা আমি মাথায় নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। তাই ঈশ্বর বিচার করবেন বাবা, ঈশ্বর বিচার করবেন। তুমি শুনছো? চলো চলো, আমরা এখান থেকে চলে যাই। না না, আমি যাবো না। কেন যাবো? ওরা কি উগ্রপন্থী না মাওবাদী? তোমরা তাদের চেয়েও যে অনেক অনেক পাপী দাদা। যাও, তুমি দয়া করে বৌদির সঙ্গে চলে যাও দাদা। তুইও কথা বলছিস বল? তাহলে তাহলে বাজাই চলে যাই ভালো। নাকি নাকি বলো বল? চলো চলো, আমরা এখান থেকে অনেক দূরে, বহু দূরে চলে যাবো। যেখানে ইঞ্জেকশনে গেলে চটপট করতে হবে না, যেখানে আর চলবে না, কট্টরানিকে চেপে ধরবে না, সেখানে এই বাবা তার নিজের ছেলেকে খুন করবে না। চলো, আমরা এখান থেকে চলে যাই। ঠাকুরজি, আছি ঠাকুরজি। জানি না আর কোনোদিন এই শ্বশুরের পবিত্র পেটে আমি এসে দাঁড়াতে পারবো কিনা। তাই যাবার সময় এই স্বর্গের মাটি একটু দেবতা, এই সংসারে বাস করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। তোমরা আমাকে
এবার হয়তো সংসারে একটু সুখ শান্তি হবে। আসবে না ছোট্ট, কোনোদিন তা ফিরে আসবে না, কারণ শয়তানের সঙ্গে সুখ শান্তি চিরদিনের মতো বিবাদ রয়েছে। বাবা, আজ তুমি দাদাকে পাগল সাজিয়েছ, মিথ্যা বদনাম দিয়ে আমার বৌদিকে বাড়ি থেকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছ, কিন্তু একটা কথা মনে রাখবে, আমি কিন্তু এই সংসার ছেড়ে জীবনে কখনো কোনোদিন কোথাও যাব না। আমি সংসারের মধ্যে যেটুকু যাই, তোমাদের দুজনের একটু একটু করে নরকে যাওয়াটা নিজের চোখে দেখো। কলিকাল তোকে আর বেশি দিন নাও চড়তে পারে বাবা, কারণ এই কলিকালে অসম্ভব বলে আর কিছু হয় না। তার মানে মানেটা পরিষ্কার হবে, যেদিন তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে, আর যদি না দিই তাহলে তোমার খুন করে আমি ভোটে দাঁড়াবো। এবার বলো কোনটা চাও, বাঁচতে না মরতে? ছাগলের চাকরি পাখের গায়ে, শুধু মাথা উঁচু করে বসতে চায় ভক্তেরাই। ভোটে লড়াই আগে শুরু হবে পাপকাতর স্বয়ং যুদ্ধের লড়াই, আর সেই লড়াইয়ে আমি জিতে তোকে প্রমাণ করে দেবো তোকে জন্ম দিয়েছি আমি এই রবিকান্ত সাহা। রতিকান্ত সাহা, ওরে সারা শুনে যাও, এ যুগে আমার মতো শয়তান ছেলে আছে যার, তোর মতো বাবার মান সম্মান হাতের মুঠোয় তার। সারা খচ্চর অন্যায় আর অধর্মে নোড়ার তরি তুমি তাকে রাখে দাদাকে পাগল করে রেখেছো। দুদিন পর যে তুমি আমায় খুন করবে না তার গ্যারান্টি কোথায়? তোমার মতো জানোয়াররা সবই পারে, তবে আরেকটা কথা শুনে যাও সন্তান, আমি যদি তোকে ওই তোর ডায়লগ সমেত আমার পায়ের নিচে নামাতে না পেরেছি, আমার নাম রূপক নয়, রূপক। অনেকদিন আগে ওই আসল চেনা তোকে ছাড়িয়ে পড়ে গেছে, তাই তোদের এই যুগের মেয়েরা শুধু কাল ধরে উঠায় আর বসায়। আমিও কান ধরে উঠবো আর বসবো। আরে যদি তুমি আমায় একটু ভালোবাসো সুন্দরী, আরে তুই কোন মুখ পড়া রে? আরে আরে তোমার গলা গালে তো নয়, পাহাড়ি নৌচাকের মধুর। আরে শুধু কেন হবে, আমি যে করবো তোমার মধু। তাহলে
মেয়েটা আসল না তোর। কি ব্যাপার, কি বলতে যাচ্ছিস তুই? কি বলতে যাচ্ছিস? হ্যাঁ, কি বলে? ওরে শালা শুধু পোশাক থেকে এই যুগের ছেলে মেয়ে চেনা যায় না, মেয়েদের আসল রূপ যাচাই করতে বলে তার উপরে তুই যদি আমাকে মারিস না, তাহলে মনোহরি ঠিক আছে, আমি না পরের জন্মে মেয়ে আমি তোকেই বিয়ে করবো। ভাই দেখে তো আমার একমাত্র স্বামী, আমি যে তোমার বউ হই, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। বলি ভাই তোর কাণ্ড, একটা ছেলেকে মেয়ে নেবে এইভাবে আরে আরে কি করে জানবো বল? তাই যে শালাই ভোট করছি না, আমায় সারা মেয়ে এসে যা যাচ্ছি। যা হয়েছে চেপে যা, কেউ যখন দেখেনি তোদের 5 কান না করাটাই ভালো। আমি দাদাকে বলে তোর একটা বিয়ের ব্যবস্থা করি। আরে আচ্ছা না দাদা, এই কথাটা দাদাকে বলা নাকি? তাছাড়া খুন খারাপি কোনো দাদার পেশা। আজ আমি মাল ছাড়া তার নয়, এইটুকু খেলে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া তার নয়, এইটুকু খেলে কি নেশা হয়? আমি বেসামাল করে মতো কাউকে ভয়, আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেলে কি নেশা হয়? এই নেশাটা না খুব ফিকে হয়ে গেছে। এই ভাই তোমরা আমাকে তো বলতে বল। তোমাকে আমি আমার সব দেবো। সরকারে ওটা দাদার প্রেমিকা, ওর সঙ্গে বাজে ব্যবহার করবি না। আরে ছাড়তেই তোর দাদা 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 রাস্তা তোর দাদা। আজ এই সুন্দরীকে আমার জয়রে না আমার নিয়ে খেলা করবি না, দাদা জানতে পারলে। আরে কেউ জানবে না, কেউ জানবে না, তার আগে চল চল এখান থেকে, তুই বস বস বস। ঠিক আছে বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় আমি একটা কথা বলে যাই, সরকার কোটে যারা যে পাতে খায় সেই পাতকে ফুটো করে, তাদের জীবনে কালো ছাড়া কেউ নিভাতে পারে না, এমনকি ভগবানও না। আরে ভগবান, আরে ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছো পারে পারে, এ তো শালা দেখছি সেই ভগবানের দোষ। আরে শালা শুনে যা, এদিকে কোটি কোটি টাকা আছে যার, ভগবান তার। সুন্দরীরা দেখছিস না, সুন্দরীরাও তার।
দ্বিতীয় ভূমিকা আমি ছেড়ে নিয়েছি। ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সারা স্বার্থের দাস। এইভাবে জঞ্জালে ভরে গেছে গোটা পৃথিবী। তাই আজ থেকে কাউকে বিশ্বাস করা উচিত নয়। ওই কথাটা বলবেন না হালাই সবাই যদি বেঈমান হতো একমাত্র তোকে বাদ দিয়ে বলছিলি রহমত, তোকে বাদ দিয়ে বলছি একমাত্র আমার সঙ্গে তুই তো করে বেইমানি করিসনি। তাই তাই তোকে দিতে চাই আমি একটা মহৎ কাজের দায়িত্ব। বলেন বাবু কাজটা কি হালাই আরে একটু পরে আমার ছোট ছেলের উপর শরবত খাবে, তুই শুধু কায়দা করে তোর শরবতে এই বিষটা মাখিয়ে দিবি। না, ছেলে বলে আমি কাউকে ক্ষমা করি না। তাকে আমি শেষ করে সেটা নিজে হাতে করুন। এত নিরীহ গোবেচারা মানুষের উপর আপনার বাপের ভাগি কেন করছে? বেটা তোমাকে কতদিন বলেছি আব্বাজান তুমি এই শয়তান কাজ থেকে ফিরে এসো। আজ বুঝলে তো নিজের খুন করে তোমাকে খুনি সাজিয়ে নিজের পাপের বোঝাটা কেমন চাপিয়ে দিতে চাই। তুই ঠিকই বলেছিস রে বেটা, তুই ঠিকই বলেছিস। আমি আর ওনা লেগে আর কাম করুম না। চেষ্টা করলে তোদের বাপ বেটাকে আমি একই অবশ্যই তোমার মতোই তোদেরকে কি আমি যেতাম তোমার একদম টাইম হবে বল শুনছি না মিথ্যে কথা বললে ভাই বল অভিযান বাবু মোহাম্মদ মিয়াকে খুন করা অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। মনে রাখিস যে শয়তান তোর এই মিথ্যে জাল কেটে যদি একদিন বেরিয়ে আসতে পারি আমার হাতে হবে তোর মৃত্যু। সেদিন আল্লাহ রোধ করতে পারবে না রে শয়তান, সেদিন আল্লাহ রোধ করতে পারবে না। ঠিক আছে স্যার, আমি আসামিকে নিয়ে যাচ্ছি। চলুন স্যার। টাইম পর দিন কটা चोट लगाई शेर की गाल। এইভাবে আমি একে একে আমার পথের কথাগুলোকে ছড়িয়ে আমার এমএলএ হওয়ার পথটাকে আমাকে সুগম করতেই হবে। এরপর আমার নেক্সট টার্গেট আমার ছোট ছেলের রিপোর্ট। সামনেই দাঁড়িয়ে বলো কি বলবে তুমি। বুঝেছি তুই তো সবই জানিস বাবা। বেশি কিরাম জানতাম খুশি যাবে কিছু বলার আছে বাবা। বলো আবার এই যে এই দলিলে ঠিক এই জায়গায় তুমি একটা সই করে দাও। সে কি বলছে বেরাম ফোন তো বুঝেছি আমি ফোন তো বুঝেছি করতে পারবি না মানে এতদিন
সমস্ত অসম্ভবকে সম্ভব করে এসেছিস। আর আজ আমি যদি তা না পারি তাহলে তোমার ছেলে বলে পরিচয় দেবো কি করে, হ্যাঁ? তোর বাপ সই করবে না, সরে আমার সই কর। পাগল আমি হয়নি, পাগল হচ্ছে বলটা, তাকে পাগল করেছে মানুষের পৃথিবীকে জানার কি বলছিস কি তুই? মানে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। ওই অনুপম ছেলের মধ্যে একজন আদর্শবাদী ডাক্তারকে ফাঁদে ফেলিয়ে পাগলের ইঞ্জেকশন করতে বাধ্য করেছিল এই শয়তান। দেখি কোথায় গেছে তাহলে পালিয়ে যাবে কোথায় সে? আমি জানি, আজ আমি তোমাদের সব করবো। শয়তানটা কিছু করে রহমতকে ফোন করে তার ওই ছেলে রুম থেকে বেরিয়েছে। কি বলছিস তুই? ঠিকই বলছি। আজ থেকে 25 বছর আগে টিকেট করে মিথ্যা অপবাদ দিয়ে ওই দেবীবাগে 14 বছর জেল কাটিয়েছে। তুই কেমন করে? তুই তো সেদিনের ছেলে। হ্যাঁ, ওই রহমত দাদা আমাকে সব বলেছে। রহমত চাচা? তাহলে সে দেবী মেয়েটা কি? সে দেবী মেয়েটা কি? তোমাদের বড় দাদা, তার মানে অশান্ত আমাদের বড় ভাই। ওই সামাজিক স্বীকৃতি আর 14 বছর জেল কাটার অপরাধে সে আজ একটা অশান্ত ঘূর্ণিঝড়। তুমি জানলে কেমন করে? তুমি তো সত্যি সত্যি সেদিন এসেছিলে। ওই রহমত দাদাই আমাকে সব বলেছে। কারণ ওই রহমত দাদাই ছিল ওই বাবুর সব প্রাপ্তের সঙ্গী আর সাক্ষী। না, আর কোনো সাক্ষী নয়, আর কোনো আদালত নয়। ওই দেবীমার মন্দিরে হবে অধিকান্ত সব পাপের বিচার। পাপ আর পাপের সঙ্গে কোনো সম্পর্কের বাধা থাকতে পারে না। চাচা, আর সেই সমস্ত সম্পর্কে বাধা ছিঁড়ে ফেলে আমি এই পৃথিবীকে কুলসমুক্ত করতে ওই পাপের বিনাশ করবই। মানুষ নিয়ে খেলেছি মোরা, পাপে ভরিয়েছি দেশ, জিতেছে শয়তান, কেঁদেছে মা, হেসেছে ওই বিদেশ। হাসছি আমরা, হাসছো তোমরা, কারো মনে নেই শান্তি। পয়সার বিষয়ে হয়েছে আজ আমরা বিভ্রান্তি। মনুষ্যত্ব বিক্রি হচ্ছে আজ, বিবেক হচ্ছে দিশাহারা। তবু আমরা চিৎকার করে বলছি সারে জাহাঁ সে আছি।